আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি একটি প্রতিষ্ঠান নগদে এবং বাকিতে উভয়ভাবে তার পণ্য বিক্রি করে। এখন বাকিতে পণ্য বিক্রয় করলে কিন্তু বিক্রয়ের পরিমাণটা বৃদ্ধি পায়। এখন বাকিতে বিক্রয় করার পরে দেনাদারের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা কালেক্ট করা হয়, হয়তো 30 দিন, 45 দিন বা 60 দিন। এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা কালেক্ট করা হয়, এই সময়টাকে বলা হয় অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, সংক্ষেপে বলা হয় এসিপি। এখন আমরা যদি এই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এই মেয়াদটা আরেকটু বাড়াই দিই, যেমন ধরেন কাউকে আমি 30 দিন মেয়াদ দিছিলাম, এখন তাকে আমি একটা অফার করলাম, তুই ভাই 30 দিনের জায়গায় 60 দিন পরে টাকা দিস, তবে বেশি করে মাল নিয়ে যা, তুই বিক্রি কর, মুনাফা কর, আমারে আমার টাকা যা 30 দিনের জায়গায় 60 দিন পরে দিস। আমরা যদি মানুষকে এই যে এসিপি এর মেয়াদটা বাড়াই দেই, সম্ভাবনা বেড়ে যায় আমাদের বিক্রির পরিমাণ আরো বেড়ে যাবে। এখন বিক্রির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু মুনাফাও বেড়ে যাবে। এখন এখানেই আপনাকে খেয়াল করতে হবে, শুধুমাত্র কিন্তু মুনাফাই বাড়বে না, বাড়বে কিছু খরচ, কিছু ক্ষতির সম্ভাবনা। তার মধ্যে অন্যতম একটা খরচ বা ক্ষতি হচ্ছে অনাদায়ী পাওনা। মানুষের কাছে যত বেশি দিন টাকা পড়ে থাকবে ততই সম্ভাবনা হবে অনাদায়ী পাওনা মানে ব্যাড ডেপ্টের। এখন এই অনাদায়ী পাওনা বা ব্যাড ডেপ্ট ছাড়াও আরো একটা উল্লেখযোগ্য খরচ হচ্ছে অপরচুনিটি কস্ট। ধরেন কারো কাছে আমি 30 দিনের জন্য বাকিতে মাল বিক্রি করতাম, টাকাটা 30 দিন পর্যন্ত পড়ে থাকতো। এখন 30 দিনের জায়গায় যদি আমি তাকে 90 দিন সময় দিই, তার মানে অতিরিক্ত 60 দিন তার কাছে আমার টাকাটা পড়ে রইল। যদি তার কাছে আমার টাকাটা পড়ে না থাকতো, এই টাকাটা হয়তো আমি অন্য কোথাও ইনভেস্ট করতাম অথবা ব্যাংকেও যদি রাখতাম, আমি কিন্তু কিছু টাকা পয়সা পেতাম। এখন ওই যে দেনাদার, তার কাছে টাকাটা পড়ে থাকার কারণে ওই যে আমার এক্সট্রা ইনকাম হওয়ার সম্ভাবনা ছিল অন্য কোথাও ইনভেস্ট করে অথবা ব্যাংকে ফালায় রাখলেও, ওই ইনকামটা কিন্তু হচ্ছে না। এই ইনকামটা হচ্ছে না বলেই এটা রূপ নিচ্ছে একটা কস্ট, একটা খরচে, যেটাকে আমরা চিনি অপরচুনিটি কস্ট নামে। এখন বিক্রি বাড়বে, মুনাফা বাড়বে, ঠিক তেমনি কিছু খরচ, কিছু ক্ষতিও বাড়ে। এখন আমাদেরকে তুলনা করতে হয়, আমাদের মুনাফাটা বেশি বাড়ছে খরচের তুলনায়। যদি বাড়ে তাহলে আমরা ওই যে নতুন নীতিমালা, নতুন পলিসি অ্যাকসেপ্ট করলাম, মানুষকে সময় একটু বাড়াই দেই, মাল একটু বেশি বিক্রি হোক, আমরা এটা অ্যাকসেপ্ট করব। আর যদি দেখি যে আমার মুনাফা যা বাড়ছে তার তুলনায় আমার ক্ষতি বেশি হচ্ছে, তাহলে কিন্তু আমরা ওই পলিসিগুলো অ্যাকসেপ্ট করব না। এখন এই জিনিসটা নিয়েই আরো বিস্তারিত আলোচনা করব কিছু অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে। চলুন দেখা যাক। এইখানে একটা কোম্পানি আছে, মেঘনা কোম্পানি। তাদের বাকিতে বিক্রয়ের পরিমাণ হচ্ছে ৩৬ লক্ষ টাকা এবং তারা প্রতি পিস পণ্য বিক্রি করে ৬০ টাকা করে। এখন এক পিসের দাম যদি ৬০ টাকা হয় এবং মোট যদি ৩৬ লাখ টাকার বিক্রি করে, তাহলে তারা কত পিস পণ্য বিক্রি করে? এই ৩৬ লক্ষকে এই ৬০ দিয়ে ভাগ করি, মানে ৬০,০০০ পিস পণ্য তারা বিক্রি করে। এখন এগুলো তো তারা বাকিতে বিক্রি করে। বাকিতে বিক্রি করে দেনাদারদের কাছ থেকে এভারেজে তারা ৬০ দিনের মধ্যে টাকাটা কালেক্ট করে। এখন তারা ভাবতাছে, এই যে কনসিডারিং অ্যাকাউন্টস রিসিভেবল চেঞ্জ, তারা এই যে ৬০ দিনের মধ্যে টাকাটা কালেক্ট করে, এটা তারা একটু পরিবর্তন করবে এবং এই পরিবর্তনের কারণে উইল রেজাল্ট ইন, তাদের যে ফলাফলটা আসবে 20% ইনক্রিজ ইন সেলস, তাদের বিক্রি 20% বেড়ে যাবে। এখন তো তারা ৬০,০০০ পিস বিক্রি করে, তাদের কারেন্ট সেলস, কিন্তু তারা যে পরিকল্পনাটা করছে ওই পরিকল্পনা অনুযায়ী তাদের যে প্রপোজড সেলস 20% বেড়ে যাবে। তো ৬০,০০০-এর 20% মানে ১২,০০০ পিস বেড়ে যাবে। ৬০,০০০ প্লাস ১২,০০০ মানে ৭২,০০০ পিস তারা নতুন চিন্তা অনুযায়ী বিক্রি করবে। এখন আগে তো ৬০,০০০ পিস বিক্রি করতো, আর তাদের নতুন যে প্রপোজাল ওইটা অনুযায়ী ৭২,০০০ পিস বিক্রি করবে। তাহলে তাদের অ্যাডিশনাল সেলস, নতুন করে সেলস বৃদ্ধি হবে, সেটা হচ্ছে ১২,০০০ পিস। এখন তারা এক পিস পণ্য বিক্রি করতো ৬০ টাকা এবং ওই এক পিস পণ্যের পিছনে তাদের খরচ হচ্ছে ৫৫ টাকা। তাহলে অ্যাভারেজে ৫৫ টাকা খরচ, ৬০ টাকা বিক্রি, মানে ৫ টাকা করে প্রতি পিসে তাদের মুনাফা হয়। এখন ১২,০০০ পিস যদি অতিরিক্ত পণ্য বিক্রি করে, তাহলে ৫ টাকা করে যদি মুনাফা হয়, তাহলে অতিরিক্ত ১২,০০০ পিসের জন্য তাদের ৬০,০০০ টাকা অতিরিক্ত মুনাফা হবে, তারা যদি নতুন প্ল্যানিংটা এক্সিকিউট করে।
এটি আমাদের ১ নম্বর রিকোয়ারমেন্টে বের করতে বলছে। ক্যালকুলেট দ্য অ্যাডিশনাল প্রফিট কন্ট্রিবিউশন ফ্রম নিউ সেলস। নতুন করে তো তারা ১২,০০০ পিস পণ্য বিক্রি করবে, তাহলে নতুন করে যেই বিক্রিটা করবে এটাতে অ্যাডিশনাল প্রফিট কত হবে। এই যে কন্ট্রিবিউশন, আমরা জানি সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পাওয়া যায় হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এইটাই এখানে তারা বের করতে বলছে। তুমি যে ভাই নতুন বিক্রি করবা ১২,০০০ পিস, ওইটাতে অতিরিক্ত কত টাকা মুনাফা হবে। ভাই অতিরিক্ত প্রতি পিসে মুনাফা হবে ৫ টাকা, তো ১২,০০০ পিসে ৬০,০০০ টাকা মুনাফা হবে। এই জিনিসটি আমাদের ১ নম্বর রিকোয়ারমেন্টে বের করতে বলেছে। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এই বি নম্বর রিকোয়ারমেন্ট, সেখানে বলেছে হোয়াট ইজ মার্জিনাল ইনভেস্টমেন্ট। এই অধ্যায়ে এই মার্জিনাল শব্দ দিয়ে বোঝায় অতিরিক্ত। অতিরিক্ত আমাদেরকে কত টাকা বিনিয়োগ করতে হবে দেনাদারের পিছনে। যদি আমরা ওই যে আমাদের যেই নতুন পলিসি নিচ্ছি, আমরা দেনাদারকে একটু সময় বাড়াই দিব, তাহলে আমাদের দেনাদারের পিছনে অতিরিক্ত কত টাকা ইনভেস্ট করতে হবে সেটা জানতে চাইছে। এখন আমরা সারা বছরে ৩৬ লাখ টাকার বিক্রি করি, এমন না যে পুরো ৩৬ লাখ টাকা একবারে বিক্রি করছি, সারা বছর ধরে ৩৬ লাখ টাকা আমার পড়ে আছে, এমন কিন্তু না। আমরা সারা বছরে মানে ৩৬০ দিনে ৩৬ লাখ টাকা বিক্রি করি। এখন আমি প্রতি ৬০ দিন পর পর টাকাটা কালেক্ট করি, তাহলে দেখেন আমার কিন্তু আলটিমেটলি ৬০ দিন পর্যন্ত টাকাটা পড়ে থাকে। ধরেন আমি ৬ লাখ টাকার মাল বিক্রি করি, বিক্রি করে ৬০ দিন পরে এই ৬ লাখ টাকা কালেক্ট করি, আবার আমি নতুন করে ৬ লাখ টাকা তার কাছে বিক্রি করলাম, আবার ৬০ দিন পরে আমি এই ৬ লাখ টাকা কালেক্ট করি, আবার আমি ৬ লাখ টাকার মাল বিক্রি করলাম। আলটিমেটলি কিন্তু এই ৬ লাখ টাকার মালই আমি বারবার বিক্রি করছি। দেনাদারের কাছে কিন্তু আমার ৩৬ লাখ টাকা পড়ে রয় নাই, আমার কিন্তু ৬ লাখ টাকাই সারা বছর দেনাদারের কাছে পড়ে রয়েছে। এইটাই হচ্ছে দেনাদারের পিছনে আমার বিনিয়োগের পরিমাণটা। এইখানে তারা জানতে চাইছে যে আমার দেনাদারের পিছনে অতিরিক্ত ইনভেস্টমেন্টের পরিমাণ কত হবে। ওই যে আমি নতুন পলিসি নিব, নতুন বিক্রি বাড়বে, তাহলে আমার তো অতিরিক্ত টাকাও দেনাদারের কাছে পড়ে থাকবে। এখন আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, দেনাদারের সাথে সম্পর্ক হচ্ছে খরচের। আমি কিন্তু ৬০ টাকা করে মাল বিক্রি করি, ঠিক আছে, আমার কিন্তু ৬০ টাকা করে ইনভেস্ট করতে হয় না, আমি তো ৫৫ টাকাতেই মালটা বানাইতে পারি। তো আমার তো ইনভেস্টমেন্ট হচ্ছে ৫৫ টাকা, যদিও ৬০ টাকা বিক্রয় মূল্য, আমার কাছে কিন্তু খরচ কিন্তু ৫৫ টাকা। সুতরাং আমার বিনিয়োগটা কিন্তু ৫৫ টাকাই হচ্ছে। সুতরাং আমি যখন দেনাদার কাউন্ট করব, আমি কিন্তু ৬০ টাকা দিয়ে কাউন্ট করব না, আমার কিন্তু দেনাদারের পিছনে ৬০ টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, আমার ইনভেস্ট করতে হচ্ছে ৫৫ টাকা। এখন এই যে জিনিসটা আমার দেনাদারের পিছনে কত টাকা বিনিয়োগ করব, এইটা বের করার সিম্পল সূত্র আছে। এই যে কারেন্ট প্ল্যান, এই কারেন্ট প্ল্যান অনুযায়ী দেনাদারের পিছনে আমি কত টাকা বিনিয়োগ করে রাখছি, আমি তো ৬০,০০০ পিস পণ্য বিক্রি করি এবং আমার খরচ কত, এই যে ৫৫, এভারেজে কালেকশন করি এই যে ৬০ দিনে এবং ৩৬০ দিনে আমার মেয়াদ, তাহলে আমার দেনাদারের পিছনে এভারেজে ৫,৫০,০০০ টাকা বিনিয়োগ করতে হয়। এবং আমরা যদি নতুন প্ল্যান নেই, তাহলে আমাদের বিক্রি বেড়ে যাবে, ৭২,০০০ পিস বিক্রি হবে, সেই ৫৫ টাকা করে খরচ। এবং মনে আছে আমরা ২০% ইনক্রিজ হবে সেলস, ২০% কালেকশন পিরিয়ডে কিন্তু আমার চেঞ্জ হবে। আগে তো ৬০ দিন ছিল, এখন ৬০ দিনের জায়গায় ২০% বেড়ে মানে ৭২ দিন কালেকশন পিরিয়ড হবে। এই যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 72 ডেজ। এখন ৩৬০ দিয়ে যদি ভাগ দেই, আমার প্রপোজড প্ল্যান অনুযায়ী আমাকে বিনিয়োগ করতে হবে ৭,৯২,০০০ টাকা। আগে বিনিয়োগ করতে হইতো ৫,৯০,০০০, নতুন প্ল্যান অনুযায়ী ৭,৯২,০০০। তাহলে আমাকে অতিরিক্ত কত টাকা বিনিয়োগ করতে হবে, এই যে ২,৪২,০০০ টাকা। এইটাই আমাদের বি নম্বর রিকোয়ারমেন্টে জানতে চেয়েছিল, মার্জিনাল ইনভেস্টমেন্ট কত হবে এই দেনাদারের পিছনে। যেহেতু আমি অতিরিক্ত মাল বিক্রি করব, অতিরিক্ত দেনাদারের পিছনে আমার টাকা ফালায় রাখতে হবে, আর এই পরিমাণটা হচ্ছে ২,৪২,০০০ টাকা। এখন আমরা যে দেনাদারের পিছনে অতিরিক্ত ২,৪২,০০০ টাকা ইনভেস্ট করছি, নিশ্চয়ই অতিরিক্ত ২,৪২,০০০ টাকা আমার পড়ে থাকবে। এখন এটার তো কিছু খরচ আছে, অপরচুনিটি কস্ট, যেটা আমরা আলোচনা করেছিলাম। এইখানে বলা হয়েছে অপরচুনিটি কস্ট, দেনাদারের পিছনে যে টাকাটা আমরা ফালায় রাখি, সেটা যদি সেইখানে ফালায় না রাখা অন্য কোথাও আমরা বিনিয়োগ করতাম বা ব্যাংকে ফালায় রাখতাম, কিছু টাকা পয়সা তো আসতো। এখন
এই যে অপরচুনিটি কস্ট, এটা হচ্ছে 14%। তো আমরা যে 2,42,000 টাকা দেনাদারের পেছনে ফালায় রাখতেছি, কিছু খরচ তো এখানেও হবে, এই যে 14% খরচ হবে। আর অতিরিক্ত খরচের পরিমাণটা হচ্ছে 33,880 টাকা। এটি আমাদের সি নম্বর রিকোয়ারমেন্টে বের করতে বলা হয়েছে। ক্যালকুলেট দ্য কস্ট, খরচের পরিমাণটা বের করো। তুমি যে মার্জিনাল ইনভেস্টমেন্ট, অতিরিক্ত ইনভেস্টমেন্ট করছো দেনাদারের পিছনে, তোমার তো অতিরিক্ত খরচও হবে, ওই খরচের পরিমাণটা কত, এটি আমাদেরকে 3 নম্বর রিকোয়ারমেন্টে বের করতে বলা হয়েছে। এখন আমাদের যে ডি নম্বর রিকোয়ারমেন্ট, এখানে বলেছে শুড দ্য ফার্ম ইমপ্লিমেন্ট দ্য প্রপোজড চেঞ্জ, যেই পরিবর্তনটা আনতে চাচ্ছে 60 দিনের জায়গায় 20% মেয়াদ বাড়াই দিব, মানে 72 দিন যে মেয়াদটা দিতে চাচ্ছে, এই প্ল্যানিংটা কি তারা ইমপ্লিমেন্ট করবে কিনা। আমরা আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে দেখেছিলাম, আমরা যদি আমাদের প্ল্যানটা ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের এই যে দেখেন 60,000 টাকা প্রফিট বাড়ে এবং আমাদের খরচ বাড়ে কত, 33,880 টাকা। স্বাভাবিকভাবেই আমাদের মুনাফাটা বেশি বাড়ছে, 26,120 টাকা। তাহলে একটা সিম্পল কমেন্ট কিন্তু আমরা দিতে পারি, ইয়েস দ্য ফার্ম শুড ইমপ্লিমেন্ট দ্য প্রপোজড চেঞ্জ। এটা হচ্ছে একটা অ্যান্সার। আরেকটা রিকোয়ারমেন্ট এখানে আছে, হোয়াট আদার ইনফরমেশন উড বি হেল্পফুল ইন ইয়োর অ্যানালাইসিস। আমরা তো এইখানে এই যে অপরচুনিটি কস্ট, এটা নিয়ে একটু আলোচনা করছি যে এইটা আমাদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতেছে। আর কি কি তথ্য থাকতে পারে যেই জিনিসটা আমাদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারে, সেই জিনিসটার একটা হচ্ছে এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স। আমাদের যে এই অঙ্কটা, এই অঙ্কে বলছিল কোনো ব্যাড ডেপ্ট এক্সপেন্স এর পরিবর্তন হবে না, অতিরিক্ত কোনো ব্যাড ডেপ্ট এক্সপেন্স হবে না। সুতরাং আমাদের সিদ্ধান্ত গ্রহণে কিন্তু এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স, এটা কিন্তু আমরা গণনায় আনি নাই, যেহেতু এটা নতুন করে কোনো ব্যাড ডেপ্ট এক্সপেন্স তৈরি করছে না। সুতরাং আমাদের অঙ্কে আমরা এটা আনি নাই, কিন্তু আমাদেরকে জানতে চাইছে আরো কি কোনো তথ্য আছে কিনা যেটা তোমার সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারতো। তার মধ্যে একটা হচ্ছে এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স, তার মধ্যে আরো আছে এই যে ক্ল্যারিক্যাল এক্সপেন্স, এবং আরো কিছু তথ্য থাকতে পারে। এই ক্ল্যারিক্যাল এক্সপেন্স বা ক্ল্যারিক্যাল কস্ট জিনিসটা কি, এইটা আপনাদেরকে আমি খুঁজে বের করতে বলবো। আপনারা গুগলে যাবেন এবং সার্চ করবেন হোয়াট ইজ ক্ল্যারিক্যাল কস্ট, ইনশাল্লাহ আপনারা খুঁজে বের করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কি অ্যানালাইসিস করে বের করলেন ক্ল্যারিক্যাল কস্ট জিনিসটা কি। আশা করি এতক্ষণ যা আলোচনা হইল এই অঙ্কটা নিয়ে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আমরা আমাদের আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব ভিন্ন ভিন্ন অঙ্ক দিয়ে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।